আজকে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আকাঙ্ক্ষা এখন, যার জন্য গত 15-16 বছর ধরে মানুষ আন্দোলন ত্যাগ স্বীকার করেছে। আকাঙ্ক্ষাটা ছিল কিন্তু গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে যে স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা দীর্ঘ আন্দোলন, যেটা জুলাই অগাস্টে এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আন্দোলনের কিন্তু মূল আত্মাটা ছিল, শর্তটা ছিল, ভাবনাটা ছিল, সেটা ছিল গণতন্ত্র। আমরা যে যত সমস্যার কথা এখানে বলেছি, আলোচনা করেছি, সব কিছুর কিন্তু আনসার কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। এই উত্তরটা এক জায়গায়, কিন্তু আপনি যতই আলোচনা করবেন যে দিনের শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার থাকে, তার যদি এই তিনটা অধিকার সমুন্নত থাকে, আসলে সব সমস্যার মূল কিন্তু সেই জায়গাটাই। যে অধিকারহীন অবস্থায় বাংলাদেশ যেখানে এসেছে, সেখানে আসার তো কথা ছিল না। সুতরাং সেই বাংলাদেশ ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই তাকে মাথায় রেখে আপনারা এই যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ গঠন করেছেন, আজকে সবাইকে এখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আলোচনার সুযোগ সৃষ্টি দিয়েছেন। এটা কিন্তু গণতন্ত্রের উত্তরণের আলাপ, পাবলিক ডিসকোর্স যেটাকে বলে, সংলাপ যেটাকে বলে, আলোচনা যেটা বলে, তার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ আছে, পুরো এখানে দিক থেকে এদিক শেষ পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন মতাবলম্বী লোক আছে এখানে, কিন্তু এক জায়গায় সবাই ঐক্যমত, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সবাই এক জায়গায় ঐক্যমত, এবং সেটাকে মাথায় রেখে এরকম একটা উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই উদ্যোগগুলো অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা পলায়ন করেছে, এখন আবার আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমরা বুক বেঁধেছি, কাজ করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে পাবে, তাদের নির্বাচিত সংসদ সরকার হবে, যেই সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই জন্য এই ধরনের প্ল্যাটফর্মগুলো অব্যাহত থাকা দরকার। গণতন্ত্রের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা আছে, যেরকম মিডিয়ার একটা ভূমিকা আছে, যেখানে সুশীল সমাজের ভূমিকা আছে, যেখানে রাষ্ট্রের একাডেমিয়া যারা আছে, বুদ্ধিজীবী, তাদের একটা ভূমিকা আছে। এই ধরনের এই প্ল্যাটফর্মগুলো কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সে কাজ করে, এবং এগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে, আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, গণতন্ত্রের উত্তরণে তত বেশি সহায়তা করবে। আমরা কি যেই দিন এই সরকারকে বসানো হয়েছে, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অবস্থান কোথার থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করার দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার, কোথায় যেন এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে দেবে। যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং এই যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে, এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে। সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করব না। এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য
যে কাজগুলো করা দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার। সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলতেছে। কিন্তু সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে, অলরেডি সকলে জমা দিয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে, ঐক্যমত হবে। ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। কেন জানানো হচ্ছে? এটা রহস্যের ব্যাপার না। এই প্রশ্নটা আমি ওই দিনও করেছি, আমরা যখন দেখা করেছি। আলী রিয়াজ সাহেব ওখানে ছিল। কেন জানানো হচ্ছে না? সমস্যাটা কোথায়? তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না? আপনি এও বলা হয়েছে যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে দুইটা বিষয় যদি নেগোশিয়েবল থাকে সেটাও একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায়। আর যদি নেগোশিয়েবল যেগুলো যদি ঐক্যমতে না আসে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার। ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন, এখানে বেশি কমের প্রশ্নটা কোত্থেকে আসলো? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোত্থেকে আসলো? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? আমি যদি মনে করি, কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই, আর কেউ যদি বেশি চাই বলে আমরা বেশি চাই, তাও ভালো। তাইলে বেশি তো সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। আর বেশিটা কি সেখানে তো আবার ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না, কমও হবে না। সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার, যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য, এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখানে গোজামিলের কোনো কথার কোনো সুযোগ নাই। তাহলে যে কথার মারপ্যাচের মাধ্যমে, এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে এখানে, তাই না? আর বিচারের কথা যেখানে বলছে, আরে বিচার তো সবাই, বাংলাদেশের এমন কোনো লোক আছে আওয়ামী লীগের বিচার চায় না। এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কি? কার কোনোটার সাথে কোনোটার কোনো সাংঘর্ষিক কোনোটাই না, কিন্তু সবগুলো ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে, যে নির্বাচনের আপনার রোড ম্যাপ এক বিষয়, বিচার একটা বিষয়, সংস্কার একটা বিষয়, সবগুলো চলমান প্রক্রিয়া। আর ওই 5-10 লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে, তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? এটা একই তো। ওরা তো সব বুঝতো, ওরাও বলতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে, এখানে ভোটের দরকার কি, এখানে অধিকারের দরকার কি, সব মানুষের জন্য করতেছে, ভালো ভালো কাজ করতেছে। তো ভাষাটা তো অনেকটা ওইরকমই হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, এটা হচ্ছে গণতন্ত্র। এই যে আজকে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ যেটার উদ্যোগ নিয়েছে, গণতন্ত্র, এর বাইরে কোনো আনসার নাই। এর বিপরীতে যদি আপনারা দাঁড়ান তাহলে আমরা যে প্রথমেই আমি বলেছি, যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে, যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে, সেই সমর্থন এটা তো ব্ল্যাঙ্ক চেক না, এটা ব্ল্যাঙ্ক চেক না।
সেই সমর্থন কিন্তু থাকবে না।